শুভ সন্ধ্যা। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর শরীফুল হালিম। তো তোমরা সবাই এখন অনেক চিন্তা ভাবনা টেনশনের মধ্যে আছো যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে 39 বিসিএস এর একই সাথে মেডিকেল পার্ট আর জেনারেল পার্ট কিভাবে কমপ্লিট করবে। পরীক্ষা খুব সামনে চলে আসতেছে, হয়তো বা রোজ এদের পরই হবে। তো এই জন্যে তোমাদের কথা চিন্তা করে আমরা অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে কিছু স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। তো এই স্পেশাল ক্লাসগুলোর মধ্যে প্রথম ক্লাসটা হলো আজকে। তো আজকে আমরা আমাদের যে মেডিকেল পার্ট আছে ওখান থেকে আমরা অ্যানাটমি নিয়ে ডিসকাস করব, এবং অ্যানাটমির যে জিনিসটা একটু কনসেপচুয়াল, যেটা নিয়ে অনেকেরই একটু সমস্যা হয়, সেই জিনিসটা আজকে আমরা হাইলাইট করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিক হলো এমব্রায়োলজি। তার মানে আজকে আমরা স্পেশালি চেষ্টা করব এমব্রায়োলজি যে একদম বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য। এবং এমব্রায়োলজি যেহেতু অনেক বড়, আমরা সিস্টেমিক এমব্রায়োলজিতে আজকে যাব না, আমরা মেইনলি জেনারেল এমব্রায়োলজি নিয়ে ডিসকাস করব। তো আমরা আজকে আমাদের ডিসকাশনের যে টপিকগুলো সেগুলো আমরা আজকে প্রথমে বলে নেই কি কি পড়বো। আমরা প্রথমে পড়ব কিভাবে স্পার্ম এবং ওভাম ডেভেলপ করে। সো স্পার্মাটোজেনেসিস প্লাস উজেনেসিস, আমরা সবার আগে এটা পড়ে নেব একটু। তারপরে এটা পড়ার পরে আমরা পড়ব আমাদের যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট সেটা কিভাবে হয়, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তারপরে পড়ব আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এবং সবার শেষে আমরা পড়ব কিভাবে থার্ড উইকে গ্যাস্ট্রুলেশন হয়, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। গ্যাস্ট্রুলেশন কিভাবে হয় এবং হলো যে বিভিন্ন লেয়ার থেকে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে কিভাবে আমাদের বিভিন্ন ডেরিভেটিভসগুলো আসে এবং কোন লেয়ার থেকে অ্যাকচুয়ালি কোন ডেরিভেটিভটা প্রডিউস হয়। তো এগুলো হলো আমাদের আজকের ডিসকাশন টপিক। তো আশা করি তোমরা আমাদের সাথে জয়েন করবে, এবং এই ডিসকাশনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের যদি কোনো জিনিস নিয়ে কনফিউশন হয়, তোমরা অবশ্যই ফেসবুক লাইভ যেটা আমাদের অপশনটা আছে ওই লাইভের নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, এবং আমি খুব দ্রুত এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চেষ্টা করবে যাতে কোয়েশ্চেনগুলো খুবই স্পেসিফিক হয়, এবং আমি চেষ্টা করব যে জিনিসগুলো কনসেপচুয়াল সেই জিনিসগুলো নিয়ে বেশি কথা বলার জন্য। তো চলো আমরা স্পেসিফিক ডিসকাশনে চলে যাই। আর এর মধ্যে আমি আমার মোবাইল আছে, মোবাইল চেক করব তোমরা কে কে কমেন্ট করছো। তো তোমরা কাইন্ডলি জানিয়ে দাও কে কোথেকে আছো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পার্টিসিপেন্টস কতজন আছে। ওকে, তো আমরা স্পেসিফিক টপিকগুলো নিয়ে ডিসকাস করি প্রথমে। তাহলে আমাদের প্রথম যে টপিকটা সেটা হলো স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস, তো এই প্রসেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিং প্রসেসটা কোথায় ঘটে তোমরা জানো, এটা ঘটে আমাদের টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলে। এবং এই স্পার্মাটোজেনেসিস প্রসেসটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আফটার পিউবার্টি, মানে যখন পিউবার্টি শুরু হয়, পিউবার্টির সময়ই এই প্রসেসটা স্টার্ট হয়। বাট উজেনেসিসটা কিন্তু মায়ের পেটে থাকা অবস্থাতেই শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল পার্থক্য। স্পার্মাটোজেনেসিস শুরু হচ্ছে পিউবার্টির পর থেকে, আর উজেনেসিস শুরু হচ্ছে একদম ফিটাল স্টেজ। বলা হয় যে 5th উইকের মধ্যে আমার উজেনেসিস স্টার্ট হয়ে যায়। সো স্পার্মাটোজেনেসিস একটু ডিলেইড হয়। নর্মালি ছেলেরা একটু অলস হয়, স্পার্মগুলোও একটু অলস। তো স্পার্মাটোজেনেসিস প্রসেসটা আমরা বললাম যে টেস্টিসের ভিতরে হয়। টেস্টিসের ভিতরে আমাদের যে সেমিনিফেরাস টিউবিউল আছে সেটার স্ট্রাকচার তোমরা জানো। সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে একটা স্পেশাল ধরনের জার্ম সেল থাকে, সেই জার্ম সেলটাকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, লেটস চেক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্পার্মাটোগোনিয়াম। তো এটাকে ইজিলি বলা যায় স্পার্মাটোগোনিয়াম। সো গোয়িং টু বি স্পার্ম, সো দ্য সেল which will ultimately become the sperm, it's called spermatogonium. এবং এই সেলটা থাকে কোথায়, সেমিনিফেরাস টিউবিউলে। এই স্পার্মাটোগোনিয়াম যে সেলটা আছে, এই সেলটা একটা জার্ম সেল। এটা কিন্তু নর্মাল সোমাটিক সেল না। আমরা যে সেল টাইপ পড়ি আমাদের বডিতে দুই ধরনের মেইন সেল টাইপ আছে, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। তো স্পার্মাটোগোনিয়াম হলো একটা জার্ম সেল।
এবং এই স্পার্মাটোগোনিয়ামের একটা বিশেষ ক্ষমতা আছে যার মাধ্যমে সে একটা স্পার্ম ক্রিয়েট করতে পারে। স্পার্মাটোগোনিয়ামের যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই, আমরা দেখব একটা স্পার্মাটোগোনিয়ামের মধ্যে প্লয়েডি হলো 2n এবং ক্রোমোজোম নাম্বার হলো 2c। এর মানে হলো 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে, এটা হলো প্লয়েডি। আর এই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটার মধ্যে একটা করে ক্রোমাটিড আছে। সো তার মানে 23 জোড়া, 23 গুণন 2, 23 জোড়া ক্রোমাটিড আছে। এই কারণে আমরা এই সেলটাকে বলবো 2n এবং 2c। তো এটা হলো আমাদের স্পার্মাটোগোনিয়ামের জেনেটিক স্ট্রাকচার। এখন আমরা জানি যে স্পার্ম যেটা আলটিমেটলি ফর্ম হয়, এই স্পার্মটা একটা হ্যাপ্লয়েড সেল থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্পার্মাটোগোনিয়ামটা হলো একটা ডিপ্লয়েড সেল, কারণ এখানে প্লয়েডি হলো 2 মানে এটা একটা ডিপ্লয়েড সেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই স্পার্মাটোগোনিয়াম একটা ডিপ্লয়েড সেলকে আমাদেরকে একটা হ্যাপ্লয়েড সেল বা স্পার্মে কনভার্ট করতে হবে। তো এখন একটা সিম্পল কোয়েশ্চেন, আমি তোমাদেরকে 1-2 সেকেন্ড সময় দিব, যে আমরা যদি একটা ডিপ্লয়েড সেলকে হ্যাপ্লয়েড সেলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের সেল ডিভিশনের টাইপটা কি হবে? এটা কি মাইটোসিস হবে নাকি মিওসিস হবে? তোমরা 1-2 সেকেন্ড চিন্তা করো এবং আমাদের যে পেজ আছে, আমাদের যে ফেসবুক লাইভ অপশনটা আছে, ওখানে কমেন্ট করো যে আমরা একটা ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল বানাতে চাইলে কি প্রসেসে সেটা বানাতে পারি, সেটা কি মাইটোসিস নাকি সেটা মিওসিস। ওকে, আমি তোমাদের কমেন্টসগুলো চেক করি কে কে কারেক্ট আনসার দিয়েছো। দেখতে পাচ্ছি অনেকেই আছো আমাদের সাথে। কমেন্টসগুলো চেক করি কে কে কারেক্ট আনসার দিয়েছো। ওকে, নোমান আব্দুল্লাহ আমাদের একজন জিনিয়াস, সে কারেক্ট আনসার দিয়েছে মিওসিস। কংগ্রেচুলেশনস নোমান, ভেরি গুড। কিন্তু আরেকজন আনসার দিয়েছে মাইটোসিস। তো এখানে মাকসুদ আব্দুল্লাহ জোহান বলতে যাচ্ছে এটা মাইটোসিস। তো ভাইয়া মাকসুদ আব্দুল্লাহ জোহান, তোমাকে বলতে চাচ্ছি যে আসলে মাইটোসিসের মাধ্যমে কিন্তু প্লয়েডি চেঞ্জ হয় না। মাইটোসিসের মাধ্যমে আমাদের সেল নাম্বার বাড়ে, খুব র্যাপিডলি বাড়ে, কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু চেঞ্জ হয় না। ক্রোমোজোম নাম্বার প্লয়েডি একই থাকে। কিন্তু যখন মিওসিস হয়, মিওসিসের মধ্যে আমরা জানি যে মিওসিস 1 এবং মিওসিস 2 আছে। এই মিওসিস 1-এর সময় কিন্তু ক্রোমোজোম নাম্বার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। সো কারেক্ট আনসার হবে মিওসিস। সো থ্যাংক ইউ নোমান। আমাদের সাথে আরও আছে আহসান, এমডি সাদ্দাম হোসাইন, এমডি জুবায়ের, ডক্টর নাদিয়া সুলতানা অন্তরাও কারেক্ট আনসার দিয়েছো, ধন্যবাদ। ওকে, আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের টপিক ডিসকাশনে চলে যাই। তোমাদেরকে ধন্যবাদ। এমডি জুবায়েরও বলেছে মায়োটিক, রাকিব ইসলাম মিওটিক, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সবাই কারেক্ট আনসার দিচ্ছ, ভেরি গুড, কিপ ইট আপ। তো আমরা বললাম যে এই স্পার্মাটোগোনিয়াম থেকে যদি আমরা স্পার্ম ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে একটা মিওটিক ডিভিশন করতে হবে। তো আমরা স্পার্মাটোগোনিয়ামকে একটা মিওটিক ডিভিশন করি। এখন একটা প্রবলেম আছে, যখনই আমরা স্পার্মাটোগোনিয়ামকে মিওটিক ডিভিশন করতে যাব, তখনই সে ভাববে আমার তো ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। তো আমার ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেলে দেখা যাবে কি যে আমার জেনেটিক ম্যাটেরিয়ালের পরিমাণ খুব কম থাকবে প্রত্যেকটা সেলে। তো এই প্রবলেমটাকে সে ওভারকাম করার জন্য কি করে, এই স্পার্মাটোগোনিয়ামটা তার যে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো আছে, এই ক্রোমাটিড নাম্বারটা ডাবল করে ফেলে। তো আমরা কি করব, এই স্পার্মাটোগোনিয়ামটাকে একটু হালকা ইন্টারফেজের মধ্যে নিয়ে, একটু সেল সাইকেলের ভিতর নিয়ে তার যে ডিএনএগুলো আছে এটাকে একটু রেপ্লিকেট করব। রেপ্লিকেট করে তার ক্রোমোজোম নাম্বার ঠিকই থাকবে, 2n থাকবে, বাট এইটার তার যে প্লয়েডি, তার যে ক্রোমাটিড নাম্বার, সেই ক্রোমাটিড নাম্বারটাকে আমরা ডাবল করে ফেলবো। দেখা যাবে যে আমরা ক্রোমাটিড নাম্বারটাকে ডাবল করলে হবে 4c। তো এটা কিভাবে হয়, আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, ধরা যাক এইটা হলো একটা ক্রোমোজোম, এইটা হলো আরেকটা ক্রোমোজোম। তো এটা হলো একটা এক জোড়া ক্রোমোজোম, এরকম আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে। তো
এখানে দেখা যাচ্ছে এই প্রত্যেকটা ক্রোমোজোমের কিন্তু মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমাটিড? এখানে একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড। কিন্তু আমরা করব কি, এই ক্রোমাটিডগুলোকে রেপ্লিকেট করব। রেপ্লিকেট করে আমরা এই ক্রোমাটিড নাম্বারটাকে ডাবল করে দিব। তো আমরা ডাবল করে দেই একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড। সো এখানে একটা ক্রোমোজোমের ভিতর তোমরা দেখতে পাচ্ছ দুইটা ক্রোমাটিড। তো এটা তো একটা গেল, বাকি যেটা আছে সেটাকেও আমরা সুন্দর করে ডাবল করে দিই। তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার কত? 2। এখানে কিন্তু দুইটা ক্রোমোজোম ছিল আগে, এখনও কিন্তু দুইটা ক্রোমোজোম আছে, কিন্তু এখানে ক্রোমাটিড সংখ্যা কিন্তু ডাবল হয়ে গেল। আমি যেহেতু ক্রোমাটিডগুলোকে রেপ্লিকেট করলাম, ডিএনএ রেপ্লিকেশন করলাম, ফলে আমার প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতর দুইটা করে ক্রোমাটিড। সো একটা ক্রোমাটিড এখানে, আরেকটা এখানে, একটা এখানে, আরেকটা এখানে। সো প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতর দুইটা করে ক্রোমাটিড আছে। এই কারণে আমি ক্রোমাটিড নাম্বারের মধ্যে লিখেছি 4C। 4C মানে আমার এখন 4টা ক্রোমাটিড আছে। ক্রোমোজোম সংখ্যা হয়তো বা দুইটা, এক জোড়া ক্রোমোজোম। এক জোড়া ক্রোমোজোম হলে কি হবে? ক্রোমাটিড আছে 4টা। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমি একটা সেল এঁকে ফেললাম। তাহলে ইনিশিয়ালি এটা ছিল এরকম, দুইটা ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা একটা করে ক্রোমাটিড। সো দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড। আমি এটাকে ডাবল করে ফেললাম। ক্রোমোজোম সংখ্যা একই আছে, দুইটা ক্রোমোজোম, কিন্তু ক্রোমাটিড সংখ্যা এখানে ডাবল হয়ে গেল। সো আমার টোটাল 4টা ক্রোমাটিড হয়ে গেল। তো যেটা আগে বলছিলাম যে এই স্পার্মাটোগোনিয়ামটাকে আমরা যদি স্পার্ম করতে চাই, প্রথমে আমাকে মিওসিস করতে হবে। এখন মিওসিসের দুটো ধাপ আছে তোমরা জানো। প্রথমে যেটাকে বলা হয় সেটা হলো মিওসিস 1, আর তারপরে হয় মিওসিস 2। তাহলে আমরা কি করব? এখন এটাকে মিওসিস 1 এর ভিতর নিয়ে যাব। তাহলে আমরা এখন মিওসিস 1 করি। তো মিওসিস 1 লিখি বাংলায়, মিওসিস 1, এটা হলো ইংলিশে মিওসিস 1। তাহলে আমরা মিওসিস 1, এটা ধরা যাক এটা একটা টাইম মেশিন। এই মেশিনের ভিতর দিয়ে আমরা এই সেলটাকে নিয়ে যাব, এবং যখন এই মেশিনের ভিতর দিয়ে মিওসিস 1 প্রসেসের ভিতর দিয়ে সেলটা যাবে, তখন সুন্দরভাবে এই সেলটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। মানে একটা সেল থেকে দুইটা সেল ফর্ম হবে, এবং দ্বিখণ্ডিত হয়ে যাওয়া মানে হলো এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু এখানে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এই একটা সেল থেকে আমরা দুইটা সেল পাবো। তাহলে প্রত্যেকটা সেল দেখতে হবে এরকম, একটা সেল, প্রত্যেকটা সেলে একটা করে ক্রোমোজোম। একটা করে ক্রোমোজোম বলতে হলো যে এখানে 23টা ক্রোমোজোম আছে। আগে ছিল 23 জোড়া ক্রোমোজোম, কিন্তু যখন আমি মিওসিস 1 করে ফেলবো তখন আমার থাকবে 23টা ক্রোমোজোম, এবং প্রত্যেকটা ক্রোমোজোমে আমার প্লয়েডই হবে 2, মানে প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতর দুইটা ক্রোমাটিড থাকবে। তো আমরা যদি দেখি, আগে ছিল 2n, এখন যেহেতু জোড়া থেকে একটা একটা করে হয়েছে, তাহলে এখানে হবে 1n। আবার আগে ছিল 4c, সরি, আগে ছিল 4c, এখন যেহেতু আমার অর্ধেক হয়ে গেছে, এই অর্ধেক আসছে, তো এখানে হবে 2c। তাহলে এই যে আমরা ডিভিশনটা করে একটা নতুন সেল পেলাম, এখানে প্লয়েডি হলো 1n, আর এখানে ক্রোমাটিড নাম্বার হলো 2c। তাহলে এই যে একটা নতুন সেল হলো, এই সেলটাকে কি বলা হয় তোমরা বলতে পারবে? যে আমরা স্পার্মাটোগোনিয়ামকে মিওসিস 1 এর ভিতর দিয়ে নিয়ে যে একটা হ্যাপ্লয়েড সেল তৈরি করলাম, এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড সেল। এই হ্যাপ্লয়েড সেলটাকে কি বলা হয়? এনিওয়ান? আমি চেক করি আনসারটা, যে এই হ্যাপ্লয়েড সেলটাকে আমরা কি বলবো? ওকে, আমাদের আগের আনসারটা আরও দিয়েছে নাহিদ ফয়সাল, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, কারেক্ট আনসার, ধন্যবাদ সবাইকে। বাট এখন আমার কোয়েশ্চেন হলো যে আমরা স্পার্মাটোগোনিয়ামকে যখন মিওসিস 1 এর ভিতর দিয়ে নিয়ে যাই, তখন যে নতুন সেলটা হয় এটাকে আমরা কি বলবো? জান্নাতুল ফেরদৌস দিশা ওয়াচিং। নাজিমউদ্দিন বলছে ডটার সেল। অবভিয়াসলি এটা একটা ডটার সেল, কিন্তু স্পার্মাটোজেনেসিস যেহেতু আমরা করছি, এই ডটার সেলের একটা স্পেশাল নেম আছে। এই নেমটা কি? নোমান আবদুল্লাহ বলছে স্পার্মাটোজোয়া। ওকে, নোমান আবদুল্লাহ প্লিজ থিঙ্ক ফরওয়ার্ড, আর একটু চিন্তা করতে হবে। ওকে, এটা ডটার সেল, সবাই বলছে ডটার সেল। তৌসিফ জাওয়াদ বিন আহমেদ, আলিফ শাহনেওয়াজ,
ডক্টর নাদিয়া সুলতান অন্তরা। অবভিয়াসলি এটা একটা ডটার সেল, কারেক্ট আনসার। বাট এই ডটার সেলটার একটা স্পেসিফিক নেম আছে। ডটার সেল তো যে কোনো সেল ডিভিশন হওয়ার পরে আমরা সেটাকে ডটার সেল বলি, বাট এই ডটার সেলটাকে আমরা এখন কি বলবো? যেহেতু স্পার্মাটোজেনেসিস হচ্ছে, প্রথমে ছিল স্পার্মাটোগোনিয়াম, এখন যে সেলটা হলো এই সেলটার নাম কি হবে? অ্যাবসোলুটলি সিরাজুল ইসলাম খান আমাদেরকে কারেক্ট আনসারটা দিয়ে দিয়েছে। এটাকে বলবো আমরা প্রাইমারি স্পার্মাটোসাইট। সিরাজুল, তোমাকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেশনস, তুমি কারেক্ট আনসারটা দিয়েছো। এটাকে আমরা বলবো প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, ভেরি গুড। নাজিমউদ্দিন, ভেরি গুড, কারেক্ট আনসার প্রাইমারি স্পার্মাটোসাইট। ওকে, তো আমরা মুভ করি আমাদের ডিসকাশনে। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা এই যে সেলটা পেলাম একটা মিওসিস 1 ডিভিশনের পরে, এই সেলটাকে আমরা বলবো প্রাইমারি, আমি 1 ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি, প্রাইমারি স্পার্মাটোসাইট। তো এখন এর পরে যে সেলটা হবে সেটার নাম এখান থেকে বোঝা যাচ্ছে। এটা যদি প্রাইমারি স্পার্মাটোসাইট হয়, এই সেলটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? অবভিয়াস খুবই, আমি তারপর ডিভাইড করে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে করলাম মিওসিস 1, এবং এই সেলটাকে আমরা যদি প্রথমে মিওসিস 1 করে থাকি, আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হলো মিওসিস 2। তাহলে আমরা এখন করব কি, এই সেলটাকে মিওসিস 2 এর ভিতর দিয়ে নিয়ে যাব, এটা হবে মিওসিস 2। তাহলে এই সেলটাকে আমরা যখন মিওসিস 2 এর ভিতর দিয়ে নিয়ে যাব, তখন হবে কি, ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। ক্রোমোজোম তো আসলে আমরা যদি সংখ্যা আরও অর্ধেক করে ফেলি, তখন দেখা যাবে যে 23টা থেকে এটা হয়ে যাবে 11.5 বা সামথিং এরকম হয়ে যাবে। তো আমরা এটা করব না। আমরা করব কি, এই যে 23টা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম 23টা, কিন্তু ক্রোমাটিড যদি খেয়াল করো, ক্রোমাটিড কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে 2টা করে আছে। আমরা এখন বুদ্ধি করে এই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে আলাদা করে ফেলবো। তো আমরা এটা কাজটা করি। তাহলে আমরা যদি এরকম একটা সেলের আগে আরেকটা সেল লিখে দিই, তোমরা বুঝতে পারবে আগের সেলটা ভেঙে এরকম 2টা সেল হয়েছিল। আমি একটা সেলকে ডিভাইড করি। এই সেলটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা এখানে একটা সেল পাবো, এখানে একটা সেল পাবো। তাহলে এখানে কি হবে, এখানে একটা ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড, এবং এটাকে আমি দিয়ে দিলাম এখানে, আরেকটা ক্রোমাটিড ছিল, এটাকে আমি দিয়ে দিলাম এখানে। তাহলে আমরা একটা নতুন সেল পেলাম, যে সেলে আমরা এখন যদি এইটার ক্রোমাটিড নাম্বার এবং হলো প্লয়েডি হিসাব করি, প্লয়েডি তো এখানে 1n, কারণ এখানে প্রত্যেকটা সেলের মধ্যে 23টা করে ক্রোমোজোম আছে, তো এখানে প্লয়েডি হলো 1। আর ক্রোমাটিড নাম্বারও কিন্তু 23টা করে আছে। সো আমরা এখানে লিখতে পারি 1n and 1c। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই সেলটা, এই যে নতুন একটা সেল আসলো, এই সেলটার নাম কি হবে? খুবই ইজি, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে আমরা যদি এই প্রসেসের মানে আবার রিভিউ করি, তারপর আমরা শেষ করে দিব এই প্রসেসটা, স্পার্মাটোজেনেসিসটা। তাহলে স্পার্মাটোজেনেসিস, ইনিশিয়ালি স্পার্মাটোগোনিয়াম থেকে আমরা স্পার্মাটোসাইট ফর্ম করছি, প্রাইমারি, তারপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং এইগুলো ফর্ম করার পরে আমাদের একটা স্টেপই বাকি থাকবে, যে এই স্পার্মাটোসাইট থেকে আমরা স্পার্মাটিড ফর্ম করব, স্পার্মাটিড, এবং এই স্পার্মাটিডটা আলটিমেটলি স্পার্মিওজেনেসিসের মাধ্যমে এটা স্পার্ম ডেভেলপ করবে। সো এই হলো আমাদের স্পার্মাটোজেনেসিসের বেসিক প্রসেসটা। ওকে, তো এই প্রসেসগুলা কমপ্লিট করার পরে আমি একটা স্পার্মাটোগোনিয়াম থেকে, যেটা একটা ডিপ্লয়েড সেল, আলটিমেটলি একটা স্পার্মাটিড পাবো, এবং এই স্পার্মাটিডটা আলটিমেটলি আমাকে স্পার্ম দিবে। সো এইটাই হলো আমাদের একটা বেসিক স্পার্মাটোজেনেসিস প্রসেস। আর এই যে স্পার্মাটিড থেকে স্পার্ম হয়, এই যে স্পার্মিওজেনেসিস যেটাকে বলা হয়, এই স্পার্মিওজেনেসিসের সময় কি হয়, যে স্পার্মাটিড যেটা আছে, স্পার্মাটিডের ভিতরে যে গলজি বডিটা আছে, সেই গলজি বডিটা একটা অ্যাক্রোজোম ফর্ম করে। আমরা যদি এখানে ছোট্ট করে ছবি আঁকি একটা স্পার্মের, এটা ছোট্ট করে একটা স্পার্মের ছবি এঁকে দিই, এটা হলো একটা স্পার্ম। এখানে তার যে ক্যাপ আছে, এই ক্যাপটা হলো অ্যাক্রোজোম,
এটা হলো নিউক্লিয়াস, এই দুটো মিলে হলো হেড, স্পার্মের হেড। এটা হলো নেক, এটা হলো মিডল পিস বা মিডল বডি, আর এটা হলো টেল। তো আলটিমেটলি একটা সেল থেকে যখন এরকম একটা স্ট্রাকচার বের হয়ে আসবে স্পার্মাটিড থেকে, তখন আমরা এটাকে বলবো স্পার্ম। তো এই হলো আমাদের স্পার্মাটোজেনেসিস প্রসেস। আমরা এখন চলে যাব উজেনেসিসে। তো দেখি আমাদের সাথে আর কে জয়েন করেছে। ফজলে বাড়ি জ্যোতি ভাই বলছেন ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করলে ভালো হতো। জি ভাইয়া, ইউ আর রাইট। যদিও আমাদের এখন কালারের স্বল্পতা আমি দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করব আমাদের পরের ক্লাসে এরকম ভিন্ন ভিন্ন কালার ইউজ করার জন্যে। ওকে, তো নেক্সট আমরা যেটা পড়ব সেটা আমরা জানি, সেটা হলো উজেনেসিস। সো উজেনেসিস। আফরিন হোসেন সিয়াম বলছে হেল্পফুল, ধন্যবাদ। তাসনিম নিশাত, ধন্যবাদ। তাহলে আমরা এখন পড়ব উজেনেসিস। তো উজেনেসিস তো খুবই ইন্টারেস্টিং একটা প্রসেস। তো উজেনেসিসের সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা আমি প্রথমে একটা কোয়েশ্চেন করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। উজেনেসিসের সবচেয়ে মজার ব্যাপার হলো এটা শুরু হয় অনেক আগে। তো এটা কখন শুরু হয় বলতে পারবেন আপনারা কেউ? রাফসান যে হাসান আমাদের সাথে জয়েন করেছে, ধন্যবাদ। তো উজেনেসিসটা কখন শুরু হয় আসলে? এটা কি পিউবার্টির সময় শুরু হয়, নাকি এটা 8-9 বছর বয়সে শুরু হয়, নাকি 1-2 বছর বয়সে, নাকি জন্মের আগেই শুরু হয়? কে বলতে পারবে দেখি? তৌসিফ জাওয়াদ বিন আহমেদ, ধন্যবাদ রেসপন্সের জন্য। তো আমাদেরকে আনসারটা দিতে হবে যে উজেনেসিসটা আসলে কখন শুরু হয়। এটা কি মায়ের পেটে থাকতে শুরু হয়, জন্মের পর শুরু হয়, নাকি একটা মেয়ে যখন পিউবার্টিতে পৌঁছয় তখন শুরু হয়? দেখি কে দিতে পারে আনসারটা। এর মধ্যে আমি কিছু ড্রয়িং করে ফেলি। নোমান আবদুল্লাহ, গ্রেট, কারেক্ট আনসার। এটা এমব্রায়ো স্টেজে, এমব্রায়ো বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি ফিটাল স্টেজে শুরু হয়। তো এটা বিফোর বার্থ, এমডি জুবাইর কারেক্ট আনসার। তো নোমান আবদুল্লাহ আসলে যেটা বোঝাতে চেয়েছিলে, তোমার কনসেপ্টটা কারেক্ট, যে এটা আসলে যখন এমব্রায়োনিক ফেজে থাকে, আর একটু স্পেসিফিক্যালি বললে যখন ফিটাল লাইফে থাকে, তখন হলো যে এই প্রসেসটা শুরু হয়। এমডি জুবায়ের কারেক্ট, আলিফ শাহনেওয়াজ কারেক্ট, রাফসান যে হাসান মায়ের পেটে থাকতে অবস্থায়, ওকে ফাইন, বাংলায় দিয়েছ। আসিফ মাহমুদ ইন্ট্রাইটারাল লাইফ, ভেরি গুড। বাট বিফোর বার্থ, তান্নাজ নিরহাম বলছে আফটার বার্থ, বাট না, এটা বিফোর বার্থ শুরু হয়। কবিরুল হাসান বলছে পিউবার্টি, অ্যাকচুয়ালি পিউবার্টিতে কিন্তু উজেনেসিস না, পিউবার্টিতে স্পার্মাটোজেনেসিসটা শুরু হয়। বাট উজেনেসিসটা কিন্তু ইন্ট্রা ইউটেরাইন লাইফে শুরু হয়ে থাকে, শুরু হয়ে বন্ধ হয়ে যায়, বাট শুরু হয় ইন্ট্রা ইউটেরাইন লাইফে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। কবিরুল হাসান, তো তোমার জন্য আনসার হলো যে স্পার্মাটোজেনেসিসটা শুরু হচ্ছে আমার পিউবার্টির পরে, আর উজেনেসিসটা শুরু হচ্ছে একটা মেয়ে যখন মায়ের পেটে থাকে ওই অবস্থায় উজেনেসিস শুরু হচ্ছে। ওকে, আমরা তাহলে উজেনেসিস প্রসেসটা একটু দেখে ফেলি। সবাই মোটামুটি কারেক্ট আনসার দিয়েছে। তাহলে উজেনেসিসের শুরুতে থাকে উগোনিয়াম, ওইটা হয় প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইটটা কনভার্ট হয় সেকেন্ডারি উসাইট, এবং সেকেন্ডারি উসাইট যেটা আছে সেটা কনভার্ট হয়ে হয় ওভাম। ওকে, তো এখানে আমরা বলছিলাম যে এই উগোনিয়াম যে স্টেজটা, এই উগোনিয়াম স্টেজ থেকে প্রাইমারি উসাইট যে স্টেজটা, সেটা হয় ইন্ট্রা ইউটেরাইন লাইফ বা ফিটাস থাকা অবস্থাতে। সো ফিটাস যখন থাকে তখনই আমার উগোনিয়ামটা প্রাইমারি উসাইটে কনভার্ট হয়, এবং যখন সেটা প্রাইমারি উসাইটে কনভার্ট হয় তখন দেখা যায় তার মধ্যে ক্রোমোজোম নাম্বার থাকে 2n, সো এটা একটা ডিপ্লয়েড সেল, কিন্তু এর ক্রোমাটিড নাম্বার থাকে 4c, সো ক্রোমাটিড নাম্বার থাকে ডাবল। সো উগোনিয়াম থেকে যখন প্রাইমারি উসাইট হয় তখন ক্রোমাটিড নাম্বারটা ডাবল হয়ে যায়। তো আমরা যদি একটা সেল আঁকি, আমরা একটা সেল আঁকলাম, তো যদি একটা একজোড়া ক্রোমোজোম আঁকি, এটা একটা ক্রোমোজোম হবে,
এটা একটা ক্রোমোজোম হবে। সো ক্রোমোজোম সংখ্যা হবে 23 জোড়া। সো 2n, 23 হলো এখানে n আর 2 হলো জোড়াটা। আবার ক্রোমাটিড নাম্বার, যেহেতু প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড আছে, সো তখন হবে 4c। তো আমরা করব কি, এই একটা সেলটাকে সুন্দর করে ভেঙে দুটো সেল করব। যদি দুটো সেল করতে চাই তখন আমাদের কি মাইটোসিস করতে হবে নাকি মিওসিস করতে হবে? আমরা স্পার্মাটোজেনেসিসে বলেছিলাম যখন একটা সেলকে আমি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে কনভার্ট করতে চাই তখন আমাকে কোনটা করতে হবে? আমি না বলি, দেখি কি আনসার আসে, কারণ অনেকেই একটু পরে এসছে যে আমরা যখন একটা ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল করতে চাই তখন আমাদেরকে কোন ধরনের সেল ডিভিশন করতে হয়। আমি 1-2 সেকেন্ড সময় নেই, একটু চিন্তা করেন আপনারা সবাই বা তোমরা সবাই। আমি আনসারটা বলে দিচ্ছি যে আমরা যখন একটা ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল করতে চাই তখন আমাকে করতে হয় মিওসিস। এটা কিন্তু মাইটোসিস না, আমাকে করতে হবে মিওসিস। এবং মিওসিসের প্রথম পর্যায়টাকে আমরা বলবো মিওসিস 1। এবং মিওসিস 1 করার পরে আমরা এই ডিপ্লয়েড একটা সেল থেকে আমরা দুইটা হ্যাপ্লয়েড সেল পাবো। তো এখানে এই বোর্ড দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু এরকম ঘটে না। ঘটনা যেটা ঘটে সেটা হলো এই যে আমি একটা সেল থেকে আরেকটা সেল কনভার্ট করব, এই যে মিওসিস 1 প্রসেসটা, এই প্রসেসটা স্টার্ট হয় ইন্ট্রাইউটেরাইন লাইফেই স্টার্ট হয়। কিন্তু এই মিওসিস 1টা একটা স্পেশাল স্টেজে গিয়ে আটকে থাকে, প্রোফেজ 1। এই মিওসিসটা প্রোফেজ 1 স্টেজে আটকে থাকে। সো মায়ের পেটে থাকা অবস্থায় ওগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইট হলো। প্রাইমারি ওসাইট চিন্তা করলো যে আমি এখন সেকেন্ডারি ওসাইট হব, এই কারণে সে তার কিছু প্রসেস শুরু করলো। শুরু করার পরে যখন প্রোফেজে আসলো, যেটা ফার্স্ট স্টেজ মিওসিস 1-এর, প্রোফেজে আসার পরে সে আর কন্টিনিউ করতে পারলো না, সে আর প্রোগ্রেস করতে পারলো না, সে প্রোফেজেই থেকে গেল, সে একটা ডিপ্লয়েড সেলেই থেকে গেল। এই যে মাঝখানের এই অতটুকু জায়গা হলো আফটার বার্থ টু পিউবার্টি। সো যখন পিউবার্টি যখন হবে, পিউবার্টির সময় এভরি সাইকেলে আমরা জানি এভরি সাইকেলে সাইক্লিক্যাল চেঞ্জ হয়, কিছু আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়। মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডেতে ওভুলেশন হয়, যেটা হয় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে অ্যালিস সার্জ হওয়ার জন্য। তো ওভুলেশন হওয়ার আগ মুহূর্তে দেখা যায় কি একটা প্রাইমারি ওসাইট সুন্দর করে তার মিওসিস 1টা কমপ্লিট করে, একটা প্রাইমারি ওসাইট তার মিওসিস 1টা কমপ্লিট করে এবং সেটা সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়। এই যে সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হচ্ছে তখন দেখা যায় একটা সেল বেঁচে থাকে আর একটা সেল মারা যায় বা ডিজেনারেট করে। যে সেলটা বেঁচে থাকে আমরা তাকে সুন্দর করে বলছি যে সেটা সেকেন্ডারি ওসাইট, আর যে সেলটা মারা যায় ডিজেনারেট করে সেই সেলটাকে আমরা বলি পোলার বডি। সো এটাকে আমরা বলবো পোলার বডি। তো এই সেলটা ডিজেনারেট করবে, বেঁচে থাকবে কোনটা? এই সেলটা, সেকেন্ডারি ওসাইট। এই যে সেকেন্ডারি ওসাইট, আমরা যদি এর জেনেটিক স্ট্রাকচার চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম যেখানে ডাবল ছিল, জোড়া ছিল, এখানে জোড়া থেকে ভেঙে একটা করে হয়ে গেছে। তো তার প্লয়েডি হবে 1n। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার একটা ক্রোমোজোম থাকা সত্ত্বেও তার প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড আছে। সো তার ক্রোমাটিড নাম্বার হবে 2c। এটা হলো তার জেনেটিক স্ট্রাকচার। এখন এই সেকেন্ডারি ওসাইটটা কিন্তু যখন ওভুলেশন হয়, ওভুলেশনের সময় কিন্তু সেকেন্ডারি ওসাইট বের হয়, ওভাম কিন্তু বের হয় না, এটা মনে রাখতে হবে। আমরা যদি ওভুলেশনের ডেফিনিশন মনে রাখি, ওখান থেকে আমরা জানতে পারি যে ওভুলেশন মানে হলো যে গ্রাফিয়ান ফলিকল রাপচার অ্যান্ড রিলিজ অফ সেকেন্ডারি ওসাইট, নট দ্য রিলিজ অফ ওভাম। ওভাম কিন্তু রিলিজ হয় না, রিলিজ যেটা হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইটে রিলিজ হয় ফিমরিয়া যেগুলো আছে, যেগুলো আমার ফেলোপিয়ান টিউবের একদম এন্ডে থাকে। এই ফিমরিয়াটা করে কি, এই সেকেন্ডারি ওসাইটটাকে ধরে সুন্দর করে আমার ফেলোপিয়ান টিউবের ভিতর নিয়ে যায় এবং ফেলোপিয়ান টিউবের ভিতর নিয়ে যাওয়ার পরে she waits, this cell waits for something or someone to come. তো এই সেলটা ওয়েট করতে থাকে। সো এই সেকেন্ডারি ওসাইটটা আমার ওয়েট করতে থাকে, ওয়েট ফর সামান টু কাম ইন অ্যান্ড কমপ্লিট দ্যাট মিওসিস। কোন মিওসিসটা কমপ্লিট করতে হবে? মিওসিস 2টা কমপ্লিট করতে হবে। সে
মজার ব্যাপার হলো সে কিন্তু মিওসিস 2 স্টার্ট করে দেয়, কিন্তু তার মিওসিস 2 কমপ্লিট হয় না ফর দ্য অ্যাবসেন্স অফ সামওয়ান। কেউ একজন আসলে সে এই মিওসিস 2টা কমপ্লিট করতে পারবে। এখন পরীক্ষার অনেক সময় কোয়েশ্চেন আসে যে এই সেকেন্ডারি ওসাইট মিওসিস 2 এর কোন পর্যায়ে সে অ্যারেস্টেড থাকে। বলা হয় মিওসিস 2 এর মেটাফেজে গিয়ে অ্যারেস্টেড থাকে। এটা একটা কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি, এটা আসে অনেক সময় পরীক্ষাতে। মিওসিস 2 এর মেটাফেজ স্টেজে গিয়ে এটা অ্যারেস্ট হয়ে থাকে আনটিল এ স্পার্ম কামস ইন দ্য প্লে। একটা স্পার্ম আসছে কোথাও থেকে, একটা স্পার্ম আঁকি, ছোট্ট একটা স্পার্ম এসে তার মাথাটাকে এই সেকেন্ডারি ওসাইটের ভিতর ঢুকিয়ে দেয়, এবং ঢুকানোর সাথে সাথেই এই সেকেন্ডারি ওসাইটের ভিতরে মিওসিস 2টা কমপ্লিট হয়। তখন হয় কি, তখন তার প্লয়েডিটা চেঞ্জ হয়, তখন দেখা যায় তার ক্রোমোজোম নাম্বার একই থাকে, কিন্তু এই ক্রোমাটিডগুলো ডিভাইড হয়ে যায়। সো একটা ক্রোমাটিড থাকে, আর আরেকটা সেল তৈরি হয়, যে সেলটাকে বলা হয় পোলার বডি। এবং এই পোলার বডিটা, এটাকে বলা হয় সেকেন্ডারি পোলার বডি, এবং এটা ডিজেনারেট করে, এটা ডিস্ট্রয় হয়ে যায়, এটা ডিস্ট্রয় হয়ে যায়। আমি কেটে দিই এটা। আর এটা হলো ওভাম থাকে, এবং এই ওভামের ভিতর যেহেতু এই স্পার্মের যে হেডটা ঢুকে যায়, হেডের ভিতর থেকে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা ঢুকে যায়। এই নিউক্লিয়াসটা ঢুকে গিয়ে এটাও একটা প্রোনিউক্লিয়াস তৈরি করে, এটাকে বলা হয় মেল প্রোনিউক্লিয়াস। আর এটাকে বলা হয়, যেটা ওভামের ছিল সেটাকে বলা হয় ফিমেল প্রোনিউক্লিয়াস। এগুলো অ্যাড আপ হয়, এবং অ্যাড আপ হওয়ার পরে দেখা যায় একটা হ্যাপ্লয়েড সেল থেকে আবার একটা নতুন করে ডিপ্লয়েড সেল ফর্ম হলো। এই সেলটাকে আমরা আলটিমেটলি কি বলবো? এটাকে আমরা বলবো জাইগোট। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে স্পার্মাটোজেনেসিস এবং কিভাবে উজেনেসিস হয়। মনে রাখতে হবে, স্পার্মাটোজেনেসিস শুরু হয় পিউবার্টিতে, বাট উজেনেসিস শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফে। ইন্ট্রাইউটেরাইন লাইফে কোন পর্যন্ত হয়? আনটিল প্রাইমারি ওসাইট মিওসিস 1 এর প্রোফেজে অ্যারেস্ট হয়ে থাকে। যখন পিউবার্টি হয়, প্রতি সাইকেলে একটা করে প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়। সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হয় ওভুলেশন হয়ে, রিলিজ হওয়ার পর স্পার্ম না আসা পর্যন্ত সে মিওসিস 2 এর মেটাফেজে অ্যারেস্ট হয়ে থাকে। যখন স্পার্ম এন্ট্রি হয়, মানে ফার্টিলাইজেশন যখন হয়, তখন এই মিওসিস 2টা কমপ্লিট হয়, এবং তখন ওই সেকেন্ডারি ওসাইটটা ওভামে কনভার্ট হয়, এবং আলটিমেটলি স্পার্মের নিউক্লিয়াসটা ভিতরে ঢুকে একটা জাইগোট ফর্ম করে। সো একটা হ্যাপ্লয়েড সেল ফর্ম হলো কষ্ট করে, ওই হ্যাপ্লয়েড সেলটা আবার ডিপ্লয়েড হয়ে গেল, আমরা পেয়ে গেলাম জাইগোট। তো এই হলো আমাদের ওজেনেসিস। এখান থেকে যদি কারো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন বা করতে পারো। আভ্রা মন্ডল বলেছে মেটাফেজ। ওকে, কারেক্ট আনসার। ওকে, আরো কয়েকজন কারেক্ট আনসার দিয়েছে। ওকে, ফারিয়া তাসনিম বুশরা বলেছে মিওসিস। তৌসিফ জাওয়াদ বিন আহমেদ বলছে মিওসিস। ওকে, কারেক্ট, সবাই কারেক্ট আনসার দিচ্ছে, খুবই ভালো রেসপন্স, সবাইকে ধন্যবাদ। আমরা এখন ওজেনেসিস আর স্পার্মাটোজেনেসিসের পার্ট শেষ করে আমরা এখন চলে আসি আমরা এখন কি পড়ব? আমরা যেহেতু ওজেনেসিস পড়ে ফেললাম, স্পার্মাটোজেনেসিস পড়ে ফেললাম, একটা জাইগোট তৈরি করে ফেললাম, এখন আমরা এই জাইগোটটাকে নিয়ে দেখা যাক কি করা যায়। সেই জাইগোটটাকে নিয়ে আমরা দেখি কি করতে পারি। তো ধরা যাক এখানে একটা জাইগোট আছে, এটা হলো একটা জাইগোট। তো জাইগোটের কাজ একটাই, জাইগোটের কাজ হলো রেপ্লিকেট করা। সে রেপ্লিকেট করবে, এবং এই রেপ্লিকেশনটা খুবই খুবই দ্রুত হয়। এই কারণে দেখা যায় এই রেপ্লিকেশনের সময় একটা জাইগোট ভেঙে ছোট 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 দানা দানা সেল হয়, এবং এই রেপ্লিকেশনটা হয় কাইন্ড অফ মাইটোসিস, এবং এটা ক্লিভেজের মতো হয়। সো দেখা যায় যে একটা সেল থেকে দুইটা সেল হচ্ছে, এবং এই দুইটা সেল পাশাপাশি লেগে আছে। তারপর এই দুইটা সেল থেকে চারটা সেল হচ্ছে, সবগুলা পাশাপাশি লেগে আছে, এবং এই চারটা সেল থেকে আস্তে আস্তে ডাবল হতে 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 8টা, এবং এইভাবে আস্তে আস্তে সেল নাম্বার বাড়তে থাকে আনটিল উইক। এক সপ্তাহ পরে দেখা যায় এই সেল মাসটাকে বলা হয় মরুলা। প্রথমে যে সেলটা আসলো আমরা বলছি জাইগোট, এবং এই জাইগোটটা ডিভাইড করতে করতে যে সেল স্টেজগুলো ফর্ম হয় এটাকে বলা হয় মরুলা। কেন মরুলা বলা হয়? এটার একটা মজার হিস্ট্রি আছে। এই মরুলাটা দেখতে মালবেরির মতো। বাংলাদেশে এই মালবেরিটা পাওয়া যায়, যেটাকে বলা হয় তুত ফল।
সো কেউ যদি তুতফল খেয়ে থাকে বা বিদেশি তুতফলের ছবি দেখে থাকে বা মালবেরি দেখে থাকে, মালবেরি দেখতে যেরকম এই মরুলাটা দেখতে একই রকম। এই কারণে এই মাল্টিসেলুলার স্টেজটাকে বলা হয় মরুলা। এবং এই মরুলাটা ধীরে ধীরে বলা হয় যে এই জাইগোটটা কোথায় ফর্ম হয়, জাইগোটটা কোথায় ফর্ম হয় এটা বলা হয় না মনে হয়। এই জাইগোটটা কিন্তু ফর্ম হয় অ্যাম্পুলাতে। সবার মনে আছে কিনা এইটা কিন্তু পরীক্ষাতে আসে কোয়েশ্চেনটা। এই যে আমার ফার্টিলাইজেশন হচ্ছে, মানে ওভাম আর স্পার্ম একত্রে মিলিত হচ্ছে, এই ঘটনাটা ঘটে অ্যাম্পুলা অফ দ্য ফেলোপিয়ান টিউবে। এবং এই অ্যাম্পুলাতে যে জাইগোটটা ফর্ম হয়, জাইগোট ফর্ম হওয়ার পরে এটা আস্তে আস্তে ডিভাইড করতে থাকে, এবং যতই সে ডিভাইড করতে থাকে ততই সে ধীরে ধীরে ফেলোপিয়ান টিউব থেকে ইউটেরাসের দিকে আসতে থাকে। কাইন্ড অফ লাইক ফুটবল, যেরকম ফুটবলার বলে লাথি দেওয়ার পর আস্তে আস্তে বলটা ঘুরতে ঘুরতে মানে গোলবারের দিকে যায়, এরকম এখানে ফুটবলার থাকে না। এখানে যেটা বলা হয় সেটা হলো যে এই ফেলোপিয়ান টিউবের ভিতর কিছু সিলিয়া থাকে, কিছু সিলিয়েটেড সেল থাকে। এই সেলগুলা এই ডিভাইডিং যে জাইগোট, ডিভাইডিং মরুলা, এই মরুলার যে একটা ম্যাস, এই ম্যাসটাকে ধীরে 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 সিলিয়ারি বিটের মাধ্যমে ইউটেরাসের দিকে নিয়ে আসে। সো এই জাইগোটটা ছিল অ্যাম্পুলাতে, যখন মরুলা ফর্ম হয়ে যায়, বিভিন্ন স্টেল মাল্টিসেলুলার স্টেজ ফর্ম হয়, সেটা চলে আসে ইউটেরাসের ক্যাভিটির কাছে একদম। এবং যখন সে ইউটেরাইন ক্যাভিটির ভিতরে ঢুকে যায়, তখন দেখা যায় অলরেডি হয়তোবা 4 থেকে 5 দিন পার হয়ে গেছে। সো জাইগোট হওয়ার 4 থেকে 5 দিন পরে এই মরুলাটা ইউটেরাইন ক্যাভিটির ভিতরে আসে। এবং ইউটেরাইন ক্যাভিটির ভিতরে আসার পরে তার মধ্যে খুবই অদ্ভুত একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়। সেটাই আমরা ছবি দেখব এখন, যে কি অদ্ভুত স্ট্রাকচারাল চেঞ্জটা হয়। দেখা যায় যদি এইটা মরুলা হয়ে থাকে, একটা মরুলার ভিতর দেখা যায় তখন কিছু পটেনশিয়াল স্পেস তৈরি হয়, মরুলার ভিতরে একটা পটেনশিয়াল স্পেস তৈরি হয়। তো আমরা কি করলাম, এখানে একটা ছবি আঁকলাম ইজি করে। এই যে একটা সেল ম্যাস তৈরি হলো, এই সেল ম্যাসের ভিতর দেখা যাচ্ছে ভিতরে একটা ফাঁকা স্পেস। এই ছবিটা 100% স্পেসিফিক না, জাস্ট বোঝানোর জন্য আমি একটু জাস্ট এঁকে দিলাম। এইখানে এই যে টোটাল সেল ম্যাসটা, এটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। দেখা যাচ্ছে এই সেল ম্যাসের উপরের দিকে একটা ক্যাভিটি আছে, এই ক্যাভিটিকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এবং ভিতরের দিকে দুইটা সেল লেয়ার আছে। তো এই সেল লেয়ারগুলো প্রথমে দুইটা থাকে না, প্রথমে সিঙ্গেলই থাকে। তো আমরা এটাকে সিম্পলি ব্লাস্টোসিস্ট সেল লেয়ার বলি, ব্লাস্টোসিস্ট সেল বা ম্যাস বলা যায়। তো একটা সেল লেয়ার থাকে এবং পাশে থাকে একটা ক্যাভিটি। তো এই ব্লাস্টোসিস্টটা ধীরে 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 সেলের সংখ্যা বাড়তে থাকে। যখনই আমরা দেখি যে একটা সেলের সংখ্যা বাড়তে থাকে, তখনই একটা বড় প্রবলেম দাঁড়ায়। সেই প্রবলেমটা হলো এই সেলগুলার নিউট্রিশিয়াস ডেফিসিয়েন্সি হয়। কারণ এই সেলগুলো সবগুলাই একটা সেল থেকে এসেছে, সেটা হলো জাইগোট। তো আমরা বললাম যে জাইগোটটা ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে ছোট 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 সেল হয়। কিন্তু এই সেলগুলো তো আরও সেল হওয়ার প্রবণতা তৈরি হয়, মানে এই সেলগুলো আরও নতুন করে ডিভাইড করা শুরু করে। তখন দেখা যায় এত বেশি সেল সংখ্যা হয় যে এই সেলগুলার খাবারের একটা সংকট দেখা যায়। তো তখন এই ব্লাস্টোসিস্টটা খাবারের সন্ধানে ইউটেরাসের ভিতর ঘুরতে থাকে যে কোথায় সে খাবার পাবে। তো আমরা দেখতে পাই যে তার ভাগ্য একটা খুলে যায়। এই ব্লাস্টোসিস্টটা দেখতে পায় যে ইউটেরাইন যে এন্ডোমেট্রিয়াম, সেটা তার জন্য রেডি। এই ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামটাকে রেডি করে দিয়েছে কে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামটাকে একদম ব্লাড সাপ্লাই দিয়ে খুব সুন্দর করে রেডি করে রাখা আছে যে ব্লাস্টোসিস্ট কখন আসবে, এখানে বসবে, এখান থেকে খাবার নেবে। তো ব্লাস্টোসিস্ট তার সেই অপরচুনিটিটা নেয়। এই ব্লাস্টোসিস্ট অপরচুনিটিটা নিয়ে সে এই ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামের উপর বসে যায়। এবং এই যে বসে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এই বসে যাওয়ার যে প্রসেসটা, এই ব্লাস্টোসিস্ট ইউটেরাইন ক্যাভিটির যে এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামে বসে যাওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এবং ইমপ্লান্টেশন যখন হয়, তখন এই সেল লেয়ারগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। যে আমরা সেল লেয়ারগুলো আঁকলাম, এই সেল লেয়ারগুলো তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা তখন দেখাবো যে ভিতরের দিকে যে সেলগুলো থাকে, এগুলাকে আমরা বলি তখন এমব্রায়োব্লাস্ট। এবং যে সেলগুলো তো আপনার বা এর দিকে, মানে হলো যে এন্ডোমেট্রিয়ামের দিকে লেগে থাকে, সেগুলোকে আমরা বলি ট্রফোব্লাস্ট।
সো ট্রফোব্লাস্ট সেলগুলো হলো একদম ইউটেরাসের গায়ের সাথে লেগে থাকে, আর ভিতরের দিকে সেলগুলো, এগুলো হলো ভিতরের দিকে সেল, এগুলাকে আমরা তখন বলবো এমব্রায়োব্লাস্ট। এবং যে সেলগুলা ইউটেরাসের দিকে ধরা যাক, এটা হলো ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, আমি এটাকে বললাম ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল, গ্ল্যান্ডস এগুলো আছে। এন্ডোমেট্রিয়ামের দিকে যে সেলগুলো থাকে এগুলাকে বলা হয় ট্রফোপ্লাস্ট। ওকে, তাহলে এইটা হলো আমার ইনিশিয়াল ইমপ্লান্টেশন। তো এই ইমপ্লান্টেশন হওয়ার পরে হয় কি, এই সেল লেয়ারগুলা আস্তে আস্তে প্রলিফারেট করা শুরু করে। যেহেতু তার একটা নতুন করে এনার্জি সোর্স হয়ে গেছে, এখন সে আর কোনো বাধা মানে না, সে ধীরে ধীরে প্রলিফারেট করা শুরু করে। এবং যখন প্রলিফারেট করে তখন সে একটা ডিস্ক শেপ সেলুলার স্ট্রাকচার তৈরি করে। এই সেলুলার স্ট্রাকচারটা আমরা যদি ক্রস সেকশনে দেখি তখন দেখব এরকম। এটা একটা আপার লেয়ার আর নিচে থাকে একটা লোয়ার লেয়ার। এই আপার লেয়ারটাকে আমরা বলবো ইপিব্লাস্ট, যেহেতু উপরে আছে, উপরে মানে ইপিব্লাস্ট। আর যে লোয়ার লেয়ারটা আছে বা নিচের লেয়ারটা আছে সেটা যেহেতু নিচে আছে, এই কারণে আমরা এটাকে বলবো হাইপোব্লাস্ট। এবং এই ইপিব্লাস্ট আর হাইপোব্লাস্টের মধ্যে দুইটা ক্যাভিটি থাকে। ইপিব্লাস্টের দিকে যে ক্যাভিটিটা থাকে আমরা দেখি সেটা হলো অ্যামনিওটিক ক্যাভিটি। আর হাইপোব্লাস্টের দিকে আরেকটা ক্যাভিটি ফর্ম হয় যেটাকে আমরা বলি ইয়কস্যাক ক্যাভিটি। এবং এর চারদিকে একটা ক্যাভিটি থাকে, এটাকে আমরা বলি কোরিওনিক ক্যাভিটি। তো আমাদের এই যে সেল লেয়ারগুলো ফর্ম হলো, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, এই সেল লেয়ারগুলোকে আমরা বলছি বাইলেমিনার জার্ম ডিস্ক। সো এটা হলো বাইলেমিনার জার্ম ডিস্ক বা বাইলেমিনার সেল অথবা জার্ম ডিস্ক। যখন এই বাইলেমিনার জার্ম ডিস্কটা ফর্ম হয় তখন দেখা যায় যে অলরেডি 2 উইকস পাস করে গেছে। তো বাইলেমিনার জার্ম ডিস্ক হয় সেকেন্ড উইকে, এটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় উইক অফ 2, কারণ কি এখানে দুইটা সেল লেয়ার হচ্ছে, দুইটা ক্যাভিটি আছে, সেকেন্ড উইক। এবং সেকেন্ড উইকে এই বাইলেমিনার জার্ম ডিস্ক ফর্ম হওয়ার পরে দেখা যায় কি এই সেলগুলো আরও ডিভাইড করতে থাকে। আমরা যদি একটা ছোট্ট ছবি আঁকি ওখানে বুঝতে পারবো, এই সেল লেয়ারগুলো যখন আরও ডিভাইড করতে থাকে তখন এই সেল লেয়ারগুলো এক্সপান্ড করে। তো আমরা যদি একটা ডরসাল ভিউ আঁকি, মনে করা যাক আমরা এখানে বসে আছি, আমি এখানে ভিউয়ার, আমি এখানে বসে আমি এইটা দেখছি, তখন আমার কাছে এটা দেখতে কেমন মনে হবে? আমার কাছে মনে হবে এটা এরকম, এটা একটা সেলের একটা লেয়ার। তো চারদিকে সব সেল, এখানে সব কিছু সেল। তো এই সেল লেয়ারের মধ্যে একটা ছোট্ট জায়গায় একটু ডিপ্রেশন তৈরি হয়, এটাকে বলা হয় প্রিমিটিভ নোড। এবং এই ডিপ্রেশনের ভিতরে একটা খাঁজ তৈরি হয়, এই খাঁজটাকে বলা হয় এই খাঁজটা একদম পিছন দিক পর্যন্ত এক্সটেন্ড করে, এটাকে আমরা বলতেছি প্রিমিটিভ স্ট্রিক। এবং এই খাঁজের প্রথম দিকে একদম শুরুতে একটা ছোট ছিদ্র তৈরি হয়, যে ছিদ্র দিয়ে এই ইপিব্লাস্টের সেলগুলা ছিদ্র দিয়ে নিচের দিকে যেতে থাকে, এটাকে আমরা বলি প্রিমিটিভ পিট। সো আমরা দেখতে পাচ্ছি এই যে ইপিব্লাস্টিক সেল লেয়ারের মাঝখান বরাবর একটা গর্তর মতো তৈরি হচ্ছে, যে গর্ত দিয়ে হুড় করে তার যে সেলগুলো আছে, ইপিব্লাস্টের সেলগুলো আছে, সেগুলো নিচের দিকে নামছে। নিচের দিকে নেমে কোথায় যাবে? সে হাইপোব্লাস্টের উপরে যাবে। এই যে হাইপোব্লাস্ট, এটা হলো হাইপোব্লাস্ট, এটা হলো ইপিব্লাস্ট। ইপিব্লাস্টের সেলগুলো ভিতরে ঢুকে কোথায় যাবে? ইপিব্লাস্ট আর হাইপোব্লাস্টের মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসে যাবে। তো আমরা ওই ছবিটা একটু এঁকে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব ট্রাইলেমিনার জার্ম ডিস্ক। আমরা ওই ছবিটা আঁকি, খুব ইজি। তো এটা ছিল ইপিব্লাস্টিক সেল লেয়ার, ভিতর থেকে ধরে নিলাম এই দিক দিয়ে সেল নামছে, হাইপোব্লাস্টিক সেল লেয়ার একটু সরে গেল একটু জায়গা দেওয়ার জন্য। এইখানে দেখা যায় কিছু সেল চলে আসছে, এবং এই সেলগুলোর মাঝখানের জায়গাটা একটা স্পেশাল স্ট্রাকচার ফর্ম করে, যেটা আমরা পরে শিখবো। এটাকে বলা হয় নটোকর্ড। এটা ছিল ইপিব্লাস্ট। এটা হলো হাইপোব্লাস্ট। এবং মাঝখানে যে সেলগুলো আমার ইপিব্লাস্ট থেকে ভিতরে ঢুকে আসলো, এই সেলগুলোকে আমরা বলছি, কি বলছি? এই সেলগুলো কি হবে? কেউ বলতে পারবে? এই সেলগুলোকে আমরা বলবো মেসোডার্মাল সেল।
অথবা মেসেনকাইমাল সেল। তো এই যে ইপিব্লাস্টিক সেল লেয়ার, এটা আলটিমেটলি আমাকে দিবে এক্টোডার্ম, এবং এই যে নিচের দিকে হাইপোপ্লাস্টিক সেল লেয়ার, এটা আমাকে দিবে এন্ডোডার্ম। ওকে, তো আমি একটা বায়োলেমিনার জার্ম ডিস্ক থেকে একটা স্পেশাল প্রসেসের মাধ্যমে একটা ট্রাইলেমিনার জার্ম ডিস্ক পেলাম। এই স্পেশাল প্রসেসটাকে কি বলে? এটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এবং এটা কখন হয়? ইন দ্য থার্ড উইক। তো থার্ড উইকে আমার গ্যাস্ট্রুলেশন হয়, এবং গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে একটা বায়োলেমিনার জার্ম ডিস্ক থেকে আমরা একটা ট্রাইলেমিনার জার্ম ডিস্ক পাই, যেটা আলটিমেটলি আমার বডির বিভিন্ন স্ট্রাকচারের ডেভেলপ করে। তো আমরা সেই স্ট্রাকচারগুলো দেখি যে ইপিব্লাস্ট থেকে ডেভেলপ করছে এক্টোডার্ম, মাঝখানে ইপিব্লাস্টের সেলগুলো যে ভিতরে ঢুকে যাচ্ছে ওখান থেকে ডেভেলপ করছে মেসোডার্ম এবং নোটোকর্ড, আর যে হাইপোব্লাস্টের সেল লেয়ারগুলো আছে এখান থেকে ডেভেলপ করছে এন্ডোডার্ম। আলটিমেটলি এই তিনটা লেয়ার থেকেই আমার বডির সব স্ট্রাকচার ফর্ম হয়। কোত্থেকে কি স্ট্রাকচার আসে সেটা আমি একটা শর্ট ওভারভিউ দেই, তাহলেই আমার লেকচারটা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি। তো এই যে এক্টোডার্ম আছে, এক্টোডার্ম থেকে আমরা জানি দুইটা মেইন সিস্টেম আসে। একটা হলো আমাদের বডির স্কিনের এপিডার্মিস এবং এপিডার্মিস রিলেটেড কিছু স্পেশাল স্ট্রাকচার, যেমন স্কিন গ্ল্যান্ডস, ব্রেস্ট এটসেট্রা। আরেকটা জিনিস আছে, সেটা হলো নিউরোএক্টোডার্ম এবং নিউরাল ক্রেস্ট। নিউরোএক্টোডার্ম থেকে আসে আমার নার্ভাস সিস্টেম, স্পেশালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ফর্ম হয় নিউরাল টিউব থেকে। সো নিউরোএক্টোডার্ম থেকে আসে আমার নিউরাল টিউব, নিউরাল টিউব থেকে আমার ব্রেইনের ভিতরে যেসব সেল আছে সাথে স্পাইনাল কর্ড, এগুলো ডেভেলপ করে। আর নিউরোএক্টোডার্মের পাশে একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেল থেকে আমার অনেক কিছু আসে। যদি সামারি করি, স্পেশালি আমার অটোনমিক গ্যাংলিয়াস, ক্রেনিয়াল নার্ভস এটসেট্রা। তার পাশাপাশি হার্টের মধ্যে এন্ডোকার্ডিয়াল কুশন, অ্যাওর্টিকোপালমারি সেপ্টাম, অ্যাড্রেনাল মেডালা এটসেট্রা। স্কিনের মধ্যে আসে মেলানোসাইট। দাঁতের ভিতর থেকে একটা জিনিস আসে, সেটাকে বলা হয় অডন্টোব্লাস্ট। আরও অনেক কিছু আছে, প্যারাফলিকুলার সেলস অফ দ্য থাইরয়েড, এগুলো আসে। আর মেসোডার্ম মেসোডার্ম থেকে আমার আসে কানেকটিভ টিস্যু ডেরিভেটিভস যা আছে, মাসেলস, বোনস, ব্লাড, লিম্ফেটিক্স, লিম্ফ নোড এটসেট্রা। আর যে এন্ডোডার্ম আছে, এন্ডোডার্ম থেকে আমার ইন্টারনাল অর্গানগুলো আসে। সো জিআই ট্র্যাক্ট, স্পেশালি ইসোফেগাসের লাইনিং, স্টমাকের লাইনিং থেকে শুরু করে একদম অ্যানাল ক্যানাল আপ টু পেকটিনেট লাইন, এই সবগুলা লাইনিং আসে এন্ডোডার্ম থেকে। তার পাশাপাশি আমার যে ইন্টারনাল স্ট্রাকচার লাইক লাংস, ল্যারিংসের নিচ থেকে যে লাংসের পোর্শনটুকু আছে সেটা, লিভার, প্যানক্রিয়াস, এই যে অর্গানসগুলা, এগুলোও কিন্তু আমার এন্ডোডার্ম থেকে আসে। তো এইটা হলো একটা বেসিক ওভারভিউ, যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে স্পার্মোজেনেসিস হয়, কিভাবে ওজেনেসিস হয়, এবং আলটিমেটলি কিভাবে একটা ফার্স্ট উইক অফ এমব্রায়োলজি, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট কমপ্লিট হয়, কিভাবে একটা সিঙ্গেল একটা সেল, একটা জাইগোট থেকে কিভাবে একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার তৈরি হয়, কিভাবে ইমপ্লান্টেশন হয়। মনে রাখবে, ইমপ্লান্টেশনটা কিন্তু হয় ইউটেরাসের পোস্টেরিয়র ওয়ালের আপার লেয়ারে। সো পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস ইন দ্য আপার সেগমেন্ট, ওখানে কিন্তু ইমপ্লান্টেশনটা হয়। ইমপ্লান্টেশন হওয়ার পরে ওখান থেকে ব্লাস্টোসিস্ট একটা বায়োলেমিনার জার্ম ডিস্ক তৈরি করে, সেটা একটা ট্রাইলেমিনার জার্ম ডিস্ক তৈরি করে। আলটিমেটলি এই ট্রাইলেমিনার জার্ম ডিস্ক থেকেই আমার বডির সবগুলো কম্পোনেন্ট ডেভেলপ করে। এবং মনে রাখতে হবে, এই ডেভেলপমেন্টটা হয় উইদিন 8 উইকসের মধ্যেই মোটামুটি সব কিছুর বেসিক স্ট্রাকচার ফর্ম হয়ে যায়। দ্যাটস ওয়াই থার্ড উইক থেকে 8 উইক এটাকে বলা হয় অর্গানোজেনেসিস। এবং এই সময় যদি কেউ কোনো টক্সিক এজেন্ট বা কার্সিনোজেনিক এজেন্ট বা টেরাটোজেনিক এজেন্ট গ্রহণ করে, তখন তার বিভিন্ন ধরনের অর্গানিক ম্যালফরমেশন হতে পারে। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্যে, আর এই ক্লাস আয়োজন করার জন্য এক্সিস মেডিকেল স্কুলের যারা আমাদের কর্মকর্তা আছেন সবাইকে খুব ধন্যবাদ। এবং আমাদের এই আয়োজনে যারা হেল্প করছেন, হোস্ট প্যানভিশন টিভি, তাদেরকেও খুব ধন্যবাদ সবাইকে। এখানেই সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবে এবং সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।